সরাসরি দেখাবো। এক বড় মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলটা ঠিক কি, কবে, কেন, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে টাকা মিছিল, অর্থাৎ টাকা করতে হবে, পুঁজি দরকার। পুঁজি থাকলে শিল্প মধ্যে জোয়ার আসবে এবং কর্মসংস্থান বাড়বে। এই মুহূর্তে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভোট আবহে যখন এই প্রশ্ন আসছে, কর্মসংস্থানের প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, মেরুকরণের প্রশ্ন, হিন্দু মুসলমান প্রশ্ন, মসজিদ প্রশ্ন, মন্দির প্রশ্ন, মঙ্গলসূত্র প্রশ্ন, কত প্রশ্ন, কিন্তু তার মধ্যে যখন টাকার প্রশ্ন আসে এবং সেটা হচ্ছে রাজনৈতিক বিতর্ককে মাথায় রেখেই এবং রাজনীতিকে সঙ্গে নিয়ে যখন এই প্রশ্নটা আসে, তখন শুনতে হবে বই কি। এই যে টাকা মিছিল, এই টাকা মিছিলের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কি বার্তা রয়েছে? এই পুঁজি লুণ্ঠিত বাংলায় এই বহিরাগত দ্বারা বাংলার পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, চর্মশিল্প, জুট শিল্প, চা শিল্প, লজিস্টিক শিল্প, বন্দর, সব কিছু লুণ্ঠিত বাংলায়। আমরা বাঙালির দ্বারা বাংলার পুঁজি, চাকরি, বাজারের পুনর্দখলের ডাক দিচ্ছি। তাই টাকা মিছিল খুব স্পষ্ট করে। আপনি বললেন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কি মানে? প্রথম হচ্ছে অর্থনৈতিক মানে পৃথিবীতে সমৃদ্ধশালী জাতি ছাড়া আর অন্য কোনো জাতির কোনো ভ্যালু নেই। সমৃদ্ধশালী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে। আর যে জাতির পুঁজি নেই তার আত্মনিয়ন্ত্রণেরও কোনো অধিকার নেই। খুব স্পষ্ট কথা। বাংলা পক্ষ বিশ্বাস করে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। আমরা চাই বাঙালি জাতির প্রতিটি ঘরে, বাংলার ঘরে, বাঙালির ঘরে যত ভাই বোন তারা ব্যবসা করুক, টাকা করুক, টাকার পাহাড়ে শুয়ে থাক আমরা চাই। কারণ আপনারা এই মুহূর্তের বাংলা তথা ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাঙালির টাকা করার ক্ষেত্রে কি অন্তরায়, সমস্যার পরিস্থিতি, না একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে? এই মুহূর্তে অন্তরায় পরিস্থিতি আমরা দেখছি যে বাংলার মাটিতে সরকারি টেন্ডার বাঙালিকে দেওয়া হয় না। আপনি কোল ইন্ডাস্ট্রিতে চলে যান, কোনো টেন্ডার বাঙালি পায় না। আপনি এই মুহূর্তে আপনি জুট ইন্ডাস্ট্রিতে চলে যান, কোনো কিছু বাঙালির না। টি ইন্ডাস্ট্রি টেন্ডার বাঙালির না। পোর্টে কোনো টেন্ডার বাঙালির না। হুগলিতে ড্রেজিংয়ের নামে যে কোটি কোটি টাকা গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে, সেগুলো বাঙালির না। আপনি ভেবে দেখুন। তার মানে আমার নামে খরচা করা হচ্ছে, আমি সেখানে ফক্কা। আবার রাজ্য সরকার দেখবেন, এই যে কদিন আগে করোনা গেল, এতগুলো মাস্ক সব মেহতা বিল্ডিং, বাঙালির কিচ্ছু নেই। বাংলার মাটিতে বাঙালির নামে, বাংলার নামে যা যা পুঁজির ব্যাপার, প্রতিটি টেন্ডার বাঙালিকে পেতে হবে। বাঙালি যুব সমাজকেও সিন্ডিকেট এবং কার্টেল বানিয়ে ঐক্যবদ্ধ হয়ে উঠতে হবে। এবং একই সঙ্গে তাই জন্য যুব সমাজকে স্বপ্ন দেখানোর জন্য আমরা বিগত দিনের যে বাঙালি পুঁজিপতি এবং আজকের বাঙালি পুঁজিপতি চন্দ্রশেখর ঘোষ, মোস্তাক হোসেন থেকে শুরু করে সকলের আমরা বিরাট কাটআউট নিয়ে নেমেছি। আচ্ছা, আপনি কি মনে করেন বাংলায় চাকরি, ব্যবসার স্বার্থে ভূমিপুত্র সংরক্ষণ অবশ্যই প্রাসঙ্গিক? আজকের দিনে অন্যান্য রাজ্যে হয় আইন করে বা নিজেরা সংগঠিত হয়ে তারা কিন্তু আজকে এই ব্যবস্থা করে ফেলেছে। তো তারা যদি করে ফেলে এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য, এটা বাইরের কোনো রাজ্য নয়, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই সমানভাবে প্রাসঙ্গিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাসাত, উত্তর চব্বিশ পরগনা বারাসাত। বাংলায় কি ভূমিপুত্র সংরক্ষণের প্রশ্নটাকে কি আগামী দিনে আরও জোরালো হবে? নিশ্চয়ই জোরালো হবে। আমাদের বাংলা পক্ষের উদ্যোগে এবং আমাদের বাংলা পক্ষের নেতৃত্বে, আমাদের গর্গদা এবং কৌশিকদার নেতৃত্বে বাংলা পক্ষ আরও জোরদার আন্দোলনের দিকে আমরা এগোচ্ছি। বিভিন্ন সংগঠন রাজনৈতিক প্রশ্নে ডাক দিয়েছে। কেউ বলছে নো ভোট টু বিজেপি, কেউ বলছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় পক্ষই হচ্ছে বাংলার ক্ষেত্রে মানে তারা মানুষের এগেনস্টে গিয়ে কিছু কাজ করছে। এই ক্ষেত্রে বাংলা পক্ষের কি? বাংলা পক্ষের স্পষ্ট যদি আজকে পুঁজিগত স্ট্যান্ড থেকে বলা হয়, আজকে এই মুদ্রা লোন বাঙালিরা পায় না। আজকে প্রতিটি ব্যাংকে বহিরাগত ম্যানেজার বসিয়ে ফুল লোনের কোটাটা বহিরাগতদের দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভাই ভাই সেটিং করে। আজকে আপনি দেখছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা যার হেডকোয়ার্টার এখানে ছিল, ইউবিআই যার ব্যাংকিং হেডকোয়ার্টার এখানে ছিল, সেগুলোকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়া হলো। এই যে সরকার, কেন্দ্রীয় সরকার, এটা তো বাঙালিকে পুঁজিগতভাবে একটি অর্থনৈতিক কলোনিতে পরিণত করতে চায়, যেখান থেকে তারা র মেটেরিয়াল তুলবে আর এখানকার উন্নয়নের নামে টেন্ডারগুলো ওদের ভাইদের দেবে। পুঁজির কিন্তু জাতিগত চরিত্র আছে। যে যাই বলুক, কমিউনিস্টরা ভুল কথা বলে যে পুঁজির জাতিগত চরিত্র নেই। এই মুহূর্তে হলদিরামে চলে যান,
আপনি মুখরোচকে চলে যান, হলদিরামে কতগুলো বাঙালি কর্মী কাজ করে দেখে নিন, আর মুখরোচকে কতগুলো বাঙালি কর্মচারী করে দেখে নিন। মুখরোচক বাঙালি সংস্থা। তার মানে আমরা কেন পুঁজিকে টার্গেট করছি? কারণ এটা চেন ব্যবস্থা। পুঁজির মালিক বাঙালি হলে কর্মী বাঙালি, আর পুঁজির মালিক বাঙালি, কর্মী বাঙালি, মানে এই মাটি বাঙালির, এই সব কিছু বাঙালির। কোথাও একটা জায়গা থেকে আপনার কি মনে হয় যে আগামী দিনে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত বা এই যে লোকসভা নির্বাচনটা আসছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা কোনো বিশেষ কোনো বার্তা পৌঁছে দিতে চাইছেন দুটো সরকারের? আমরা চাই বাঙালির জন্য যেটা যেটাই ভালো হবে সেটাই আমরা করতে। আপনার কি বক্তব্য? বাঙালির জন্য যেটা ভালো হবে সেটাই আপনার? বাংলা পক্ষ দীর্ঘ 5 বছর ধরে লড়াই করছে যে ভূমিপুত্র সংরক্ষণ। আমরা চাই যে প্রত্যেকটা এমপি এমএলএ যাতে বাঙালি হয় এবং বাঙালির কথা বলে, বাঙালির স্বার্থের কথা বলে, বাঙালির যুব সমাজের চাকরির কথা বলে। এই নিয়ে আমাদের লড়াই চলছে, চলবে। জয় বাংলা। একটা কথাই বলতে চাই, আপনি জিজ্ঞেস করলেন যে এই ভোটের মাঝখানে টাকা মিছিল হচ্ছে কিনা, মানে ভোটের ওপর টাকা মিছিল আছড়ে পড়েছে কিনা। আসলে এই ভোটও ছিল না, ভারতীয় গণরাজ্যও ছিল না, তার আগে থেকে শশাঙ্কের বঙ্গাব্দ ছিল। আসলে আমাদের এই বঙ্গাব্দের টাকা মিছিলের ওপর ভোট আছড়ে পড়েছে। তার মানে আপনারা বলছেন এই সময় দাঁড়িয়ে শশাঙ্কের যে বাংলা, সেই ঐতিহ্যকে আপনারা স্মরণ করছেন না, ফিরিয়ে আনতে চাইছেন? শশাঙ্কের বাংলা, দেবপালের বাংলা, আলাউদ্দিন হোসেন শাহর বাংলা, বারো ভূঁইয়ার বাংলা এবং আলামোহন দাসের বাংলা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাংলা, মোস্তাক হোসেনের বাংলা, কেডি পালের বাংলা, চন্দ্রশেখর ঘোষের বাংলা। কোথাও একটা জায়গা আলামোহন দাস হাওড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই আলামোহন দাসের যে স্মৃতি বিজড়িত দাসনগর যে জায়গা, কোথাও ওখানে দাঁড়িয়ে কি আপনার কি মনে হয় যে বাংলায় আগামী সময় একটা কোথাও পুনর্জাগরণের একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে? পুনর্জাগরণ শুরু হয়ে গেছে। আলামোহন দাসের দাস ব্যাংক, এই তো দেখুন, আলামোহন দাসও আছে এবং চন্দ্রশেখর ঘোষও আছে। যে দাস ব্যাংক ওরা ধ্বংস করে দিয়েছিল বহিরাগতরা, ব্যাংক রান করিয়ে, আজকে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বন্ধন ব্যাংক। আজকে দেখুন চর্মশিল্প বহিরাগতরা দখল করে নিয়েছিল, ফাইট করে যাচ্ছে সিলেদার্স, ফাইট করে যাচ্ছে আমাদের প্রতিটি যে কোম্পানি খাদিমস, ঠিক আছে? আমাদের আটকানো যাবে না। আমাদের মাটিতে দেখুন আরবরা, তাদের মাটির তলায় তেল আছে, পায়ের ওপর পা তুলে থাকে। আমাদের মাটির তলায় তেল কয়লা দুটোই আছে। আমরা বাইরে গিয়ে বাংলাদেশি বলে গালাগাল খাচ্ছি, এসব চলবে না। এমনিতেই বাংলা পক্ষ নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে বিভিন্ন জায়গায়। ভূমিপুত্র সংরক্ষণ প্রশ্ন একটা বড় প্রশ্ন হিসাবে আগামী দিনে আসছে, এবং তার সাথে সাথে যে প্রশ্নটাকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে অতীতে যেটাকে কেন্দ্র রাজ্য সম্পর্ক ছিল, বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে ভারত রাষ্ট্র। তার কারণ পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই রাজ্যের মানুষের কতগুলো অধিকারের প্রশ্ন রয়েছে। সেই অধিকারগুলো কি কি, এবং সেই অধিকারের মধ্যে এনআরসি, সিএ, নানা বিতর্ক যখনই এসছে, বাংলা পক্ষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। বাঙালির এই জাতীয়তাবাদী সংগঠনের অন্যতম শীর্ষ পরিষদের নেতা, তিনি কি বলছেন সেটাও শোনাবো। বাংলা পক্ষ দুই সন্তান নীতি সব সময় চায়। দুই সন্তান নীতিতে ওদের সমস্যা, ওরা হাওয়া গরম করবে, বলবে মুসলমানরা অনেক বাচ্চা নিয়ে নিচ্ছে, সেই জন্য দুই সন্তান নীতি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু ম্যানিফেস্টোতেও থাকবে না, বা আইন প্রণয়ন তো করবেই না, চ্যালেঞ্জ করে বলছে। কিন্তু আমরা চাই যে আইন প্রণয়ন করতে হবে। বাঙালি হিন্দুর ফার্টিলিটি রেট 1.5, বাঙালি মুসলমানের 2.1 বা 2.2 ম্যাক্সিমাম। বাঙালির ফার্টিলিটি রেট 2-এর নিচে গড়। তো বাঙালির মুসলমানেরও কোনো সমস্যা নেই, হিন্দুরও কোনো সমস্যা নেই। দুই সন্তান নীতি চালু হলে সমস্যা কাদের? বিহারে 3.3, ইউপিতে 3.21, 2-3 করে 4 করে, 2 নয় 3-4 করে যারা বাচ্চা নেয়, সমস্যা তাদেরই হবে, তারাই তো বিজেপি ভোটার। দুই সন্তান নীতি ওরা সহজে চালু করবে না। বাংলা পক্ষ দাবি জানিয়ে, দাবিপত্র প্রকাশ করে প্রতিটা দলকে বলছে দুই সন্তান নীতি চালু করো। 2টোর বেশি সন্তান হলে সে কোনো সরকারি পরিষেবা পাবে না, সুযোগ সুবিধা পাবে না, সেটা ঘোষণা করো। শুকিয়ে যাবে, মুখে বলবে, হাওয়া গরম করবে, কিন্তু চালু করবে না। বাংলা পক্ষ বলে চালু করো, দম থাকলে চালু করো। বাংলা পক্ষ চায় চালু করো।
বারবার সিএ নিয়ে বলা হচ্ছে, তৃণমূল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেখানেও বলা হচ্ছে যে তৃণমূল যদি ক্ষমতায় আসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিএ কার্যকর করবে না। এই নিয়ে বাংলা পক্ষের অবস্থান ঠিক কী? প্রথম কথা, সিএটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ পাস হয়েছিল, 4.5 বছর ঘুমালো, ভোটের ঠিক আগে 11ই মার্চ 2024 তারিখে তারা আইনের নথি প্রকাশ করলো। তারপরেই অনেক জায়গায় মিষ্টি মুখ হলো বিজেপির তরফে, বলে সকলে নাগরিক হয়ে গেছে, সব উদ্বাস্তু বাঙালি নাগরিক হয়ে গেছে। কিন্তু আইনটা কজন পড়ে দেখেছেন? বাংলা পক্ষ আইন পড়ে প্রথম দিন থেকে সবাইকে চ্যালেঞ্জ ছুটছে। বনগাঁ হোক, ঠাকুরনগর হোক, চাঁদপাড়া হোক, রানাঘাট হোক, যাদবপুর হোক, টালিগঞ্জ হোক, সব জায়গায় আমরা সভা করে ছুটে বেড়াচ্ছি এবং আইনের নথি দেখিয়ে চ্যালেঞ্জ করছি। এই আইন কোনো নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা হিন্দু উদ্বাস্তু বাঙালির মারণ ফাঁদ। কেন? এখানে বাংলাদেশ বা পাকিস্তানের নথি না থাকলে 3 নম্বর পাতায় একদম উপরে লেখা আছে, শিডিউল 1-এর ডকুমেন্ট লাগবেই লাগবে। বাংলাদেশ বা পাকিস্তানের নথি না থাকলে কেউ আবেদন করতে পারবে না। এই নথি 99%-এর বেশি উদ্বাস্তু হিন্দু বাঙালির কাছে নেই। এবং এই নথিতে, এই আইনে বলা হচ্ছে 1947 সালের পর যারা এসেছে, মানে দেশভাগের বলি হয়ে যারা এসেছে, 1971 নয়, 1947 সালের পর যারা এসেছে, যারা এই মাটিতে আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, কাউন্সিলর হয়েছে, বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, কোনো বাঙাল, কোনো হিন্দু উদ্বাস্তু বাঙালি ভারতের নাগরিক নয়, সকলে অবৈধ নাগরিক। ভাবা যায়? কংগ্রেস কাউকে অবৈধ বলেনি, সিপিএম কাউকে অবৈধ বলেনি, তৃণমূল কাউকে অবৈধ বলেনি, বাংলা পক্ষ কাউকে অবৈধ বলেনি, কিন্তু বিজেপি নাগরিকত্ব দেওয়ার নাম করে হিন্দু উদ্বাস্তু বাঙালিকে বলছে অবৈধ নাগরিক। বাংলাদেশ পাকিস্তানে কাগজ ছাড়া অ্যাপ্লাই করা যাবে না, কেউ আবেদন করতে পারেনি। আমরা আরটিআই করেছিলাম, বলেছিল যে কজন অ্যাপ্লাই করছে এইটা স্টোর করার কোনো প্রভিশন নেই, লজ্জাজনক। এবং সেলফ ডিক্লারেশন এফিডেভিট দিতে হবে কোর্টে গিয়ে। সেই এফিডেভিটে কী লেখা আছে? লেখা এরকম লিখতে হবে, আই অ্যাম কৌশিক মাইতি, সন অফ অমুক অমুক, এখন কোথায় থাকছে? নিউ গড়িয়া। আমার বাবা কত সালে, বা আমার দাদু বা আমি কত সালে ভারতে ঢুকেছি, এবং উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস আমি ঢুকেছি, আমার কোনো ভারতীয় নাগরিকত্ব নেই, আমি ভারতের নাগরিক নয়, আই অ্যাম এ বাংলাদেশি অর পাকিস্তানি ন্যাশনাল। আমি ভারতের পতাকা তুলে গর্ব করে বলি, আমি ঘটি, যারা প্রত্যেকে উদ্বাস্তু বাঙালিদের কথা বলছি, প্রত্যেকে ভারত জিতলে আনন্দ করে, 15ই আগস্ট ভারতের পতাকা জোরে উপরে তুলে ধরে গর্ববোধ করে ভারতীয় হিসাবে। আই অ্যাম এন ইন্ডিয়ান সিটিজেন সব জায়গায় ফর্মে লেখে, তাকে হঠাৎ করে লিখতে হবে আই অ্যাম এ বাংলাদেশি অর পাকিস্তানি ন্যাশনাল, আমি ভারতীয় নাগরিক নয়। এই যে নিজেকে অবৈধ ঘোষণা করতে হবে, কেন করতে হবে? কি ছিল না বাঙালির রক্তে স্বাধীন ভারতে? বাঙালির কি ছিল না যে নিজেকে অবৈধ নাগরিক ঘোষণা করতে হবে? তারপর নাগরিকত্বের আবেদনই করতে পারবে না, কারণ বাংলাদেশ পাকিস্তানের নথিকরণ নেই। বাংলাদেশ পাকিস্তানের পাসপোর্ট, সেখানকার ড্রাইভিং লাইসেন্স, সেখানকার জমি বাড়ির দলিল। বলুন তো, রাতের এই সিএটা কেন করবে বলেছিল? যারা ওপার থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এপারে চলে এসেছে, তাদের আশ্রয় দিয়ে নাগরিকত্ব দেওয়ার জন্য। তাহলে যে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এসেছে, যে রাতের অন্ধকারে চলে এসেছে, যে সাঁতার কেটে নদী পেরিয়ে চলে এসেছে, যার পরিবারের মা, বউ, বোন ধর্ষিতা হয়েছে, সে কি কাগজ এনেছে? তাহলে সে কোথায় যাবে? তার কি আধার কার্ড বাতিল হবে? তার কি ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে? বিভিন্ন পত্রপত্রিকায় দেখুন, আসামের হিন্দু বাঙালিরা বাংলার বাঙালিকে হাত জোর করে অনুরোধ করছে যে বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদেরকে এভাবে ঠকিয়েছে। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেছে এনআরসি থেকে, ডিটেনশন ক্যাম্পে পচে মরছে হিন্দু বাঙালি, 200-র বেশি হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে, এবং সিএতে কেউ আবেদন করতে পারছে না, কারণ এই নথিগুলো এবং এই ভয়ঙ্কর যে বাংলাদেশি পাকিস্তানি নাগরিক ঘোষণা করার আইন। তাহলে নাগরিকত্ব আবেদন তো করতেই পারবে না। আবেদন 2-1 জন করতে পারলেও নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই, ভেরিফিকেশন হবে। বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট কী করে ভেরিফাই করবে? যদি নাগরিকত্ব দিতে হতো, হিন্দু বাঙালির ভালো চাইতো, তাহলে তো নিঃশর্ত নাগরিকত্ব দিত। যেটা পিআর ঠাকুর, যেটা অনেক দিন ধরে দশক আন্দোলন করেছেন, তাহলে তো নিঃশর্ত নাগরিকত্ব দিত। তাহলে এরকম করে এত ভুল বুঝিয়ে, এত নোংরামি করে, এত শর্ত ঢুকিয়ে যে কাগজপত্র চাওয়া হয়েছে কারোর কাছে নেই, এই এফিডেভিট দিয়ে লোকগুলোর কি হবে? মতুয়াদের কি হবে? নমশূদ্র বাঙালির কি হবে? প্রতিটা উদ্বাস্তু হিন্দু বাঙালির কি হবে? এই সিএ তো ভাঁওতাবাজি, এই সিএ ভুয়ো, এই সিএ হিন্দু বাঙালির মারণ ফাঁদ, অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার আইন। নিজেকে হাত তুলে বলতে হচ্ছে আমি অবৈধ বাংলাদেশি। তাই এই আইন পরিত্যাগ করা উচিত।
রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়, বীর সুভাষের মাটিতে বাঙালি রক্ত স্বাধীন ভারতে প্রতিটা উদ্বাস্তু হিন্দু বাঙালি ভারতের নাগরিক। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যারা মাছ খায় তারা হিন্দু নয়, যারা নিরামিষ শাকাহারী বা নিরামিষ খায় তারাই হিন্দু। এই বিষয়ে কী বলবেন? সবথেকে লজ্জাজনক ব্যাপারটা হচ্ছে এটা বিজেপি কোনো সাধারণ আতিপাতি নেতা নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উধমপুরে গিয়ে, কাশ্মীরের উধমপুরে গিয়ে বলেছে এই যে চৈত্র সংক্রান্তির সময়ে যারা মাছ মাংস খেয়েছে বা খাচ্ছে বা খায় তারা মুঘল মেন্টালিটির, তারা হিন্দু ভাবাবেগে আঘাত করছে, তারা হিন্দু নয়। এই সময় যতজন তারাপীঠে পুজো দিচ্ছে, মা কালীর উপাসক যারা, তারা মাছ বা মাংস নৈবেদ্য হিসেবে দেয়। কালীঘাটে বলির পাঁঠা নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। জেলায় জেলায় মনসা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, শীতলা পুজো হচ্ছে, প্রত্যেক জায়গায় আমিষ খাওয়া হয়। এবং পয়লা বৈশাখ গেল, সব জায়গায় বাঙালি যার যেমন সামর্থ্য, কেউ মাছ, কেউ মাংস, কেউ ডিম খেয়েছে। খাসির মাংস দোকানে আমরা লাইন দেখেছি। তো তারা কি হিন্দু নয়? মা কালীর উপাসকরা হিন্দু নয়? মা দুর্গার উপাসকরা হিন্দু নয়? আমরা হিন্দু কি হিন্দু নয়? এটা বিবেকানন্দর জাতিকে সেই জ্ঞান দেবে গুজরাট, ইউপি, মহারাষ্ট্র বা গুজরাট, ইউপি, দিল্লির লোকজন, যে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল আকারে তুলে ধরেছিল, যে তেজদীপ্ত সন্ন্যাসী, তিনি বাঙালি ছিলেন, তিনি মছলিখোর বঙ্গালী ছিলেন, ওনাদের ভাষায় মছলিখোর বঙ্গালী ছিলেন। আমরা মাছ খেলেও হিন্দু। আমি বাজারে বাজারে ঘুরেছি, মাছ বিক্রি করছে হিন্দু বাঙালি, মাছ কিনছে হিন্দু বাঙালি। পয়লা বৈশাখ হোক, আজ হোক, গতকাল হোক, বাঙালির মাছ ভাত নিয়ে প্রশ্ন করলে বাঙালি ছেড়ে কথা বলবে না। আমার চারপাশে, আমাদের গ্রামে, আমি যে গ্রামে জন্মেছি বড় হয়েছি, চারপাশে যত বিজেপি ভোটার আছে প্রত্যেকে মাছ মাংস খায়। কিন্তু এরা মোদিকে বলতে পারবে না, এরা অমিত শাহকে বলতে পারবে না যে কী বলছেন আমরা হিন্দু নই। হিন্দু সাজতে গিয়ে যেসব বাঙালি বিজেপিতে নাম লেখালো, বিজেপি তাদেরকে হিন্দু নয় বলছে, ভাবো। কিন্তু বাঙালি মাছ মাংস খায়, হাজার হাজার বছর ধরে খায়। নদীমাতৃক সভ্যতা, মাছে ভাতে বাঙালি। আমিষ কোনো বাপের বেটা দম নাই বাঙালির আমিষ কাটবে। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে। গ্রাউন্ড জিরো থেকে জনমত আপনারা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, তার কারণ আপনাদের কমেন্টগুলোকে নিয়েই কিন্তু আমাদের প্রশ্নমালা বা ইস্যুটা তৈরি হয়। এবং অবশ্যই দূরভাষে যেদিন স্টুডিও বিতর্ক থাকবে আপনারা যেরকম যোগদান করছেন করবেন, তবে যখন ফেসবুক স্ট্রিমিং হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।